This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার। পাল্টা মার, লাগাতার মার। কাল পর্যন্ত চলছিল স্ট্র্যাটেজিক ওয়ার, আর এবার যুদ্ধের রাস্তায় তো খুলে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে পাকিস্তান। সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন পাক আক্রমণ, ধ্বংস পাক এয়ার ডিফেন্স সিস্টেম। যেটাই করতে যাচ্ছে পাকিস্তান সেটাই ব্যর্থ হচ্ছে। মুখ পুড়তে পুড়তে আর মুখ দেখানোর জায়গাটাই তো নেই। ভারতের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারছে না, স্রেফ উড়ে যাচ্ছে। অপারেশন সিঁদুরের পর কিভাবে ভারত প্রত্যাঘাত করলো, লাগাতার মার দিল, কিভাবে প্রত্যেকটা মৃত্যুর বদলা নেওয়া হলো, কোন অস্ত্রে ছাড়খাড় হলো পাকিস্তান, কোন কৌশলে পাকিস্তানের হামলা রুখে দেওয়া হলো, সব বলবো আজকে TV9 স্পেশালে। আজকে স্পেশাল পাক চক্রে পাকিস্তান। অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরে একেবারে রক্তাক্ত হয়ে গতকাল শাহবাজ শরীফ কি বলেছিলেন মনে আছে? প্রথমবার তিনি বলেছিলেন প্রত্যাঘাতের চেষ্টা করবে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে এর মধ্যে ভারত পরিষ্কার জানিয়েছিল যে পাকিস্তানের মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করলে যোগ্য জবাব দেওয়া হবে। আর তারপরে কাপুরুষ পাকিস্তান গতকাল রাতে ভারতের বিভিন্ন জায়গায় হামলার চেষ্টা করেছিল। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়খাড় করে দেওয়ার মতলব ছিল, কিন্তু তারা জানে না ভারতের মিসাইল ডিফেন্স সিস্টেম চীনা মাল নয় যে উড়ে যাবে। ভারতের একটার পর একটা মিসাইল ঠিক নির্দিষ্ট জায়গাতেই নিখুঁতভাবে হামলা চালায়। গুজরাটের ভুজ থেকে জম্মু কাশ্মীরের শ্রীনগর বা পাঞ্জাবের পাঠানকোট, দেশের উত্তর পশ্চিম সীমান্তের 15টি জায়গাকে টার্গেট করে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান, আর তার উত্তর পুরোপুরি ফেল। কোন 15টি জায়গা ছিল তাদের নিশানা এবং কিভাবে ভারত রুখে দিল দেখাবো আপনাদের। বিগওয়ালে দেখাবো আপনাদের। দেখুন এই মুহূর্তে, দেখুন দেখাই আপনাদের S-400 এর ছিন্ন ভিন্ন পাক আক্রমণ, 15 জায়গার হামলার চেষ্টা। কোন কোন জায়গা দেখাই আপনাদের? শ্রীনগর, অবন্তিপুরা, জম্মু, পাঠানকোট, এই জায়গাগুলোকে টার্গেট করা হয়েছিল। অমৃতসর, কাপুরথলা, এর পাশাপাশি জলন্ধর, লুধিয়ানা এবং এর সাথে ছিল আদমপুর, এবং তারপর ছিল ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলৌদি, এরপরে ছিল উত্তরলাই, আর ছিল ভুজ। তার মানে 4 রাজ্যের 15 জায়গায় হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। একেবারে পশ্চিমের ভুজ থেকে উত্তরের শ্রীনগর পর্যন্ত সব জায়গা নাস্তানাবুদ। এই জায়গাগুলো সামরিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই 15টি জায়গায় রয়েছে একটার পর একটা সেনা ঘাঁটি, আর ভারত একেবারে ভোতা করে দিল পাকিস্তানের সেই হামলা। এবার অ্যানিমেশনের মাধ্যমে একটু আপনাদের দেখাই ঠিক কিভাবে হামলা রুখে দিল ভারত। ভারতের S-400 মানে সুদর্শন চক্র সামনে থেমে গেল পাকিস্তানের সব জারিজুরি, একেবারে সব ধ্বংস হয়ে গেল। মিসাইল ড্রোন ভারতে আসার আগেই সব শেষ। जिस तरह से इस ऑपरेशन को किसी भी इनोसेंट को नुकसान पहुंचाए बिना मिनिमम कोलेटरल डैमेज के साथ अंजाम दिया गया, वह इसलिए संभव हो पाया क्योंकि हमारे फॉर्मिडेबल एंड प्रोफेशनली ट्रेन्ड आर्म्ड फोर्सेस के पास इक्विपमेंट भी हाई क्वालिटी के थे। 7 से 8 मई 2025 की रात को पाकिस्तान ने उत्तरी और पश्चिमी भारत में स्थित कई सैन्य ठिकानों को ड्रोन और मिसाइलों
से हमला करने का प्रयास किया। इन हमलों को इंटीग्रेटेड काउंटर यूएएस ग्रिड और वायु रक्षा प्रणालियों द्वारा निष्क्रिय कर दिया गया। इन हमलों का मलबा कई स्थानों से बरामद हुआ, जो कि पाकिस्तानी हमलों का प्रमाण है। দেখলেন তো হামলার চেষ্টা কিভাবে ভোতা করে দেওয়া হলো তা নিয়ে চর্চায় বারবার চলে আসছে S-400 এর নাম। এই মিসাইল সিস্টেম নিয়ে রীতিমতো কৌতূহল তৈরি হয়েছে, কিভাবে ভারত পাকিস্তানকে রুখে দিল, শুধুমাত্র একবার বুঝিয়ে দিল এপাশে এলে অ্যাডভেঞ্চারের মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করলে এমনই হবে। আক্ষরিক অর্থে আকাশ দুর্গ হয়ে উঠেছিল S-400। এর বৈশিষ্ট্য কি, এর কার্যকারিতা, এবার সেটা বোঝাই, দেখাই আপনাদের। ভূমি থেকে আকাশ মিসাইল সিস্টেম হচ্ছে S-400। এরপরে ফাইটার জেট এবং সব ধরনের মিসাইল নামাতে পারে এই S-400। মানবহীন ড্রোন নামাতেও সক্ষম এই S-400 এবং আকাশপথে 400 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে এই S-400 এবং 600 কিলোমিটার দূর থেকে হামলা হলেও প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং 15 মিনিটের মধ্যে অ্যাকশন রেডি এবং 3 মিনিটের মধ্যে একেবারে টার্গেটে হামলা চালাতে পারে এই সুদর্শন চক্র। 2007 প্রথমবার অন্তর্ভুক্ত রুশ সেনাবাহিনীতে, আর 2018 রাশিয়ার থেকে কিনতে 40,000 কোটি টাকার চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে এবং 2021 পাঞ্জাবে প্রথমবার ব্যবহার করে ভারতীয় সেনা। রাশিয়া, চীন, তুরস্ক, বেলারুশের হাতেও রয়েছে এই অত্যাধুনিক সিস্টেম, আর এই সিস্টেমের ধাক্কায় নাকানি চোবানি খাচ্ছে পাকিস্তান। একটার পর একটা মিসাইল, ড্রোন ছিটকে পড়ল ভারতে। ভারতের উত্তর থেকে পশ্চিম বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল একের পর এক মিসাইল এবং ড্রোন অ্যাটাক করে পাকিস্তান, কিন্তু একটাও লক্ষ্য ভেদ হয়নি, কারণ ভারতের হাতে থাকা সুদর্শন চক্র একের পর এক মিসাইল এবং ড্রোনকে ইন্টারসেপ্ট করে ধ্বংস করে মাটিতে ফেলল ভারতের হাতে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম। স্বাভাবিকভাবেই ভারত তার নিজের আকাশকে যেমন সুরক্ষিত রেখেছে, তেমনি সীমান্ত যে সুরক্ষিত তা এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে বুঝিয়ে দিল। প্রায় 15টি জায়গায় লক্ষ্য করে এই মিসাইল ছোড়া হয় পাকিস্তানের দিক থেকে। লক্ষ্য ছিল লুধিয়ানা, অমৃতসর বা যোধপুরের মতো শহরগুলোকে আঘাত করা, কিন্তু ভারতীয় সেনা রাতে রীতিমতো অতন্দ্র প্রহরী হিসাবে ছিল, কোনো মিসাইলকেই ভারতের মাটিতে আঘাত করতে দেয়নি। তার আগেই আকাশে ইন্টারসেপ্ট করে সেগুলোকে ধ্বংস করেছে। S-400 রাশিয়ার থেকে নেওয়া এই আধুনিক এবং অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের আকাশকে কতটা সুরক্ষিত এবং শক্তিশালী রেখেছে তা এই ধরনের ইন্টারসেপ্ট থেকেই বোঝা যায়। ইতিমধ্যেই ভারতীয় সেনার তরফে প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশে ভারতের পশ্চিম থেকে উত্তর সীমান্তের প্রতিটি জায়গার এই এয়ার ডিফেন্স সিস্টেমের সুরক্ষার আওতায় নিয়ে আসা হয়েছে। আরও বেশি করে এয়ার ডিফেন্স সিস্টেম সীমান্তগুলিতে মোতায়েন করা হয়েছে এবং পাকিস্তানকে রীতিমতো জবাব দেওয়ার জন্য এই এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট কার্যকরী বলেই মনে করছেন প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত অপারেশন সিঁদুর যা চলছে এবং চলবে, আর তারপর নাস্তানাবুদ পাকিস্তান বলেছিল জবাব দেবে, আর সেই জবাব দিতে গিয়ে একেবারে লাজে গোবরে অবস্থা। যেটা বলছিলাম, গতকাল রাতে বেছে বেছে সেনা ঘাঁটিগুলোতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। ভুজ থেকে শ্রীনগর পর্যন্ত ড্রোন মিসাইলে পাক হানার চেষ্টা হয়, আর S-400 এর জালে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। আর হামলার সেই ছক রুখে পাল্টা আক্রমণে গেল ভারত। সকাল থেকে পাকিস্তানে পরপর ড্রোন হামলা, পাকিস্তানের আকাশে ড্রোন বৃষ্টি, পাকিস্তানে পরপর 25টা শহরে একেবারে হামলা। সূর্যের আলো ফুটতে না ফুটতে পাকিস্তানে হাহাকার। প্রশ্ন ওঠে, এই হামলা কি ড্রোনের মাধ্যমে নাকি পাক বিদ্রোহী বালোচদের হানা? তা নিয়ে জল্পনা চলছিল, আর তার মধ্যে ভারত সরকার পরিষ্কার জানিয়ে দেয় যে পাকিস্তানে যে ধারাবাহিক বিস্ফোরণ সেগুলোর প্রত্যেকটা ভারত ঘটিয়েছে। কোন কোন এলাকা ছিল ভারতের টার্গেটে এবার সেটা দেখাই আপনাদের। দেখাই এই মুহূর্তে কোন কোন জায়গাগুলো আসলে টার্গেটে ছিল। এক হচ্ছে গুজরানওয়ালা,
লাহোর, সিয়ালকোট, আট্রক, রাওয়ালপিন্ডি, নরওয়াল, শেখুপুরা, চকবাল, উমরকোট, ঘটকি, করাচি, এই জায়গাগুলোই মূলত টার্গেট ছিল ভারতীয় সেনার। অপারেশন সিঁদুর ধাক্কায় কাঁধ একেবারে পাকিস্তান। কিছু কিছু সময় আসে যখন কান ধরে শিক্ষা দিতে হয়, এবার সেটাই হয়েছে। আমাদের দেশ ধারাবাহিকতায় বিশ্বাস করে। আজ আরও একটা সর্বদল বৈঠক হয় এবং সেখানেও আগের বারের মতো বিরোধীরা জানিয়ে দেয় যে সবাই একজোট, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাই একজোট। অপারেশন সিঁদুর শেষ হয়নি বলে জানিয়ে দিয়েছিলেন রাজনাথ সিং যতগুলো অন্যায় করা হয়েছে তার প্রত্যেকটা জবাব দেওয়া হবে। ভারত কতটা প্রস্তুত এবং ভারতকে আটকানোর ক্ষমতা কোনোভাবে পাকিস্তানের নেই। প্রতিরক্ষা মন্ত্রকের প্রেস রিলিজ বলছে, অপারেশন সিঁদুর সংক্রান্ত প্রেস বিবৃতির সময় ভারত স্পষ্টভাবে জানিয়েছিল যে নির্দিষ্ট সংযত প্ররোচনা ছাড়াই জবাব দেওয়া হয়েছে। সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল যে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়নি। সঙ্গে এই বিষয়েও সতর্ক করা হয়েছিল যে ভারতের কোনো সামরিক ঘাঁটিকে নিশানা করা হলে যোগ্য জবাব দেওয়া হবে। 7-8 মে রাতে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, লাল, ফলাউদি, এই জায়গাগুলোতে মিসাইলের মাধ্যমে, ড্রোন এবং মিসাইলের মাধ্যমে হামলা করা হয়েছে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলিকে নিষ্ক্রিয় করেছে। তারই ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে, যা পাকিস্তানে হামলার জ্বলন্ত প্রমাণ। আজ সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রাডার সিস্টেমকে টার্গেট করে। পাকিস্তান যেভাবে হামলা চালিয়েছে ঠিক সেই ভাষাতেই তাদের জবাব দেওয়া হয়েছে। লাহোরে একটি এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান বিনা প্ররোচনায় নির্বিচারে গোলাগুলির পরিমাণ বাড়াচ্ছে। মর্টার, কামান দিয়ে জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধর, রাজৌরি সেক্টরে হামলা চালিয়েছে। পাকিস্তানের এই হামলায় 16 জন নিরীহ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 3 জন মহিলা, 5 জন শিশুও রয়েছে। তাই পাকিস্তানের হামলার জবাব দিতে বাধ্য হয়েছে। फोर्सेज ने जो कार्रवाई की है, जो शौर्य और पराक्रम दिखाया है, उसके लिए मैं हृदय से बधाई देता हूं। पाकिस्तान और पीओके में जिस तरह से हमारी आर्म फोर्सेज ने टेरर कैंप्स को नेस्त नाबूद किया है, वो हम सबके लिए एक गौरव का विषय है। जिस प्रेसिजन के साथ यानी जिस सटीकता के साथ ऑपरेशन सिंदूर एग्जीक्यूट किया गया, वह अनइमेजिनेबल है, बहुत ही सराहनीय है। इसमें 9 टेररिस्ट कैंप्स तबाह हुए और अच्छी खासी संख्या में आतंकी मारे गए। ভারত যেটা বুঝিয়ে দিয়েছে সেভাবে, যেভাবে দুঃসাহস দেখিয়েছিল পাকিস্তান, ঠিক এভাবেই সমুচিত জবাব দেওয়া হয়েছে। যে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে বাঁচাতো সেটাই ধ্বংস করে দিয়েছে ভারত এবং নিজেদের ডিফেন্স সিস্টেমকেই বলে আর কিছু নেই পাকিস্তানের। এই নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন বাবু, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে দেশের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে ভেঙে গুঁড়িয়ে দুর্মুষ হয়ে গিয়েছে, যাদের ভেতরে এখনো যদি আমি বলি অন্তর্কলহ রয়েছে, সেটা বালুচিস্তান হোক বা খাইবার পাখতুনখোয়া, এরকম একটা স্যান্ডউইচ অবস্থা, তারা এখনো ঘুরে দাঁড়ানোর কথা ভাবতে পারবে আদৌ? না, বাস্তবতার কথা বললে কোনো সুযোগই নেই, কোনো অপশন নেই, এবং সেটা আমার আপনার থেকে অনেক ভালো বেশি বোঝে আসিম মনির এবং শাহবাজ শরীফ। এটা যে বাস্তবতা। ওদের আরেকটা অন্য বাস্তবতা যে এরা দুজনেই কিন্তু একটা এই রক্তচোষা নরখাদক বাঘের পিঠে সওয়ারি হয়েছে, যেটার নাম জিহাদ। যে বাঘটার কিছুটা জৈশে মোহাম্মদ, কিছুটা আল কায়দা, কিছুটা লস্করে তৈবা। এই বাঘের পিঠ থেকে এরা নামতে গেলে বাঘ এদের খেয়ে ফেলবে। তো এখন ওদের বলতেই হবে ভারতের বিরুদ্ধে আমরা এই করব সেই করব, খুব ভালোভাবে জানেন। এয়ার ডিফেন্স সিস্টেম তো ছেড়ে, ওদের কোনো জিনিস চায়না থেকে যা যা সমরাস্ত্র কিনেছে কোনোটা কাজ করছে না, নাম্বার 1। নাম্বার 2, ওদের কাছে রিজার্ভ অ্যামুনিশন আর্মস যা আছে, মাত্র 96 আওয়ার্স যদি ট্র্যাডিশনাল যুদ্ধ শুরু হয় 96 ঘন্টার রসদ রয়েছে। এটা আমি আপনি বলছি না, যে ভিডিও ভাইরাল হচ্ছে, ভিডিওটা লিক হয়েছে, যেখানে আসিম মনির নিজে সমস্ত ব্রিগেড কমান্ডার, রেজিমেন্ট কমান্ডারদের নিয়ে মিটিং করেছেন এবং সেখানে ব্রিগেড কমান্ডাররা বলেছেন আসিম মনিরকে, এবং সেই ভিডিও বাইরে এসেছে। কিভাবে এসেছে সেটা আলাদা প্রসঙ্গ।
পরিষ্কার বলছেন ওখানে যে আমাদের কাছে 96 ঘন্টার রসদ রয়েছে। ডাইরেক্টর জেনারেল লজিস্টিক নিজে বলছে সেটাকে, ইয়েস ইটস ট্রু। 96 ঘন্টার রসদ নিয়ে ভারতের সঙ্গে কি লড়বে? ইন্ডাসের জল বন্ধ হয়ে গেছে, আরো 15 দিন যদি জলটা বন্ধ থাকে, সিন্ধ পাঞ্জাব শস্যের দিক থেকে পাকিস্তানের বড় একটা ব্যাকবোন, সেটা অলরেডি শস্য জ্বলে যাচ্ছে গরমের সময়। আর 15 দিন পরে পাঞ্জাব সিন্ধের লোকেরা এসে এই আসিম মুনির আর শাহবাজ শরীফের পেছনে তাড়া করবে বন্দুক নিয়ে। পাঞ্জাব আর সিন্ধ হচ্ছে পাকিস্তানের পলিটিক্যাল লবি, আর্মি লবি সব থেকে পাওয়ারফুল। পাকিস্তানের অন্তর্কলহ, পাকিস্তানের পাঞ্জাবি লবি আলাদা, খান পাঠান লবি আলাদা, মুয়াজিররা করাচির আলাদা, তালিবানের সঙ্গে কন্ট্যাক্ট করে ফেলছে খাইবার পাখতুনখোয়া। পাকিস্তান নিজেরাই বিপন্ন। বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে, পাক অকুপাইড কাশ্মীর আলাদা হয়ে যাচ্ছে, ওয়াজিরিস্তান আলাদা হয়ে যাচ্ছে, খাইবার পাখতুনখোয়া তো অলরেডি তালিবান ঢুকে বসে রয়েছে। ভারতের সঙ্গে কি লড়বে? মানে হাজারটা ফ্রন্ট খুলে যাচ্ছে তাদের। দীপাঞ্জন বাবু, আমার আর একটা প্রশ্ন রয়েছে, এটা আমার একদম আপনার সাথে বা আপনাদের সঙ্গে এতবার করে কথা হচ্ছে সেই কৌতূহলের জায়গা থেকেই, সেটা হচ্ছে যে সেনা, বায়ুসেনা অত্যন্ত ভালো কাজ করেছে, সাধুবাদ দেওয়ার মতো, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, মানে অত্যন্ত গর্বের একটা সময়, অত্যন্ত ঐতিহাসিক একটা মুহূর্ত। আমার বক্তব্য হচ্ছে যে এই যে জায়গাগুলো বেছে বেছে 9টা জায়গা, 21টা টার্গেট ছিল, 9টা জায়গা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবং সেই জায়গাগুলো জঙ্গি ঘাঁটি, ট্রেনিং ক্যাম্প, এই যে ভবালপুর বা মুদ্রিকে, এই জায়গাগুলোতে যাওয়া, ডেফিনেটলি এখানে ইন্টেলিজেন্স কাজ করেছে, সেই বিষয়টা যদি একটু আমাদের বলেন। মানে এটা ডেফিনেটলি পেছনে একটা বড় জায়গা রয়েছে কাজ করার। দেখো, এই ভারতবর্ষের প্রিমিয়ার ইন্টেলিজেন্স এজেন্সির প্রাক্তন কর্মী হিসাবে আমি ব্যক্তিগতভাবে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই কথাটা বলার সুযোগ দিয়েছো। সেনাবাহিনীর প্রশংসা তো নিশ্চয়ই করা হবে, কোনো সন্দেহ নেই। ভারত সরকার, প্রধানমন্ত্রীর প্রশংসা নিশ্চয়ই করা হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যারা আনটোল্ড, যাদের কথা কেউ জানে না, হিরোজরা রয়েছে, তাদের কথা ভারতবর্ষের মানুষ জানুক। যারা কোথাও রেকগনিশন হবে, যারা বিদেশের মাটিতে আমাদের নিজেদের দেশের ভারত মাতা সুরক্ষার জন্য তারা কি সাংঘাতিক ঝুঁকি নেয় প্রাণের, সেটা ভাবাই যায়। তুমি যে কথাটা বলছো এটা খুব কারেক্ট। এয়ারফোর্স পাইলট, তাদের কোঅর্ডিনেটস দেওয়া হয়। সে তো 20,000 ফিট হাইটে ব্রহ্মসে বসে সে তো জানে না যে আমি কোথায় এই মিসাইলটা পাঠাবো, সেটা পাঠাচ্ছে কি। এই কোঅর্ডিনেটস পাঠানোর, যখন মিসাইল অ্যাটাক হয় তখন কোঅর্ডিনেটস পাঠাতে হয়, খুব বেশি হলে 10 থেকে 15 মিটারের কোঅর্ডিনেটস দিতে হয়, না হলে অন্য জায়গায় চলে যায়। এই 10-15 মিটার মানে সেই জায়গাটির সামনে দাঁড়িয়ে কোঅর্ডিনেট শেয়ার করে তারপর তাকে সরে যেতে হয়, অথবা সেটা সে আগে সাপ্লাই করে তারপর সরে যায়। এইগুলো কে করছে? এই প্রশ্নগুলো কখনো কেউ ভেবেছে? দ্বিতীয়ত, এইবারে দেখো প্রতি কটা জায়গায় অ্যাটাক হওয়ার পরে তারা দুর্দান্ত ভিডিও পাচ্ছে। ভিডিও কারা করছে? ফ্লাইটে বসে তো ভিডিও হচ্ছে না, ভিডিওটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেউ করেছে ক্যামেরা। সে কে করছে? কারাই শক্তি যোগাচ্ছে আমাদের ভারত সরকারকে, আমাদের সেনাবাহিনীকে? তাদের কথা কেউ জানে না, তাদের কোথাও রেকগনিশন হয় না। তারা কি অসামান্য ঝুঁকি নিয়ে দেশের জন্য মুখ বুজে নির্দিষ্টভাবে কাজ করে যাচ্ছে বছরের পর বছর। তার জন্যই আজকে আমরা পাকিস্তানকে ঘুরিয়ে দিতে পেরেছি। এটা সবার দায়িত্ব। তো এটা আমি রিয়েলি ধন্যবাদ তোমাকে, তুমি কথাটা বলার সুযোগ করে দিলে। আমরা এই করি। দীপাঞ্জন বাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। এরকম আরো অজানা তথ্য আমরা জানতে চাইবো এবং অবশ্যই এ নিয়ে আরো আলোচনা হবে। আপাতত আপনাকে ধন্যবাদ। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটা হচ্ছিল যে সত্যি পাকিস্তান কতক্ষণ রুখে দাঁড়াতে পারে, বরং তারা তো ভয় কাঁপছে, ভয়ের চোটে কেঁদেই ফেলছেন পাক সাংসদ। দেখুন, এই পরপর ঘটনাগুলো একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে এই মুহূর্তে কাগুজে বাঘ হচ্ছে পাকিস্তানের এই অবস্থা নিয়ে তারা কি করবে, তারা নিশ্চয়ই এবার ভাবনা চিন্তা করুন, অন্তত এবার করুন। আর তাদেরকে যারা বন্ধু বলে, অর্থাৎ বাংলাদেশ, ইউনূস প্রশাসন, তারা কি করবেন তারাও একবার ভাবুন। আমাদের কাজটা কিন্তু আমরা করে যাব, আমরা প্রস্তুত রয়েছি। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে আগামীকাল। সঙ্গে থাকুন। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।